রবিন শোন, তুই 5 নম্বর ওয়ার্ডের রোগীগুলোকে চেক করে আয়, আমি এই দিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই মিজান পিছনের দিকে ফিরতেই তার চক্ষু চড়কাচ। ওয়াও, এ কি মেয়ে নাকি অন্য কিছু? মাশাল্লাহ, আমার সামনে ঠিক পাসপোর্ট 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি উচ্চতা হবে এবং গায়ের রং একেবারে দুধে আলতা ফর্সা। দূর থেকে দেখে মনে হচ্ছে 60 কিংবা 65 বড়জোর ওয়েট হবে। একটা মানুষ সব দিক থেকে কিভাবে এতটা পারফেক্ট হতে পারে? আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি, তখন মেয়েটা কাছে এসে বলে, এই যে এভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। ডিরেক্টর অর্থাৎ পরিচালকের কেবিনের রুমটা কোন দিকে জানেন আপনি? প্রত্যুত্তরে কোনো কথা নেই, এভাবেই চলে যাই কিছুক্ষণ। সামনে থেকে মেয়েটি বিরক্ত হয়ে হাতে একটা তুড়ি দিয়ে বলতে থাকে, এই যে হ্যালো, জি জি। ডিরেক্টরের রুমটা কোন দিকে? সোজা গিয়ে 3 তলায় চলে যাবেন, একটু ঘুরে ডান সাইডে। ও আচ্ছা, ধন্যবাদ। আমি কোনো কথা না বলে হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে মেয়েটির চোখের অন্তরালে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে উপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটা কি কোনো মেয়ে নাকি কোনো হুর? একটা মেয়ে কিভাবে এতটা সুন্দর হতে পারে? কি ব্যাপার স্যার, এইদিকে এভাবে তাকিয়ে কি দেখেন? কই না তো কিছু না, কি আর দেখবো। ও আচ্ছা, 3 নাম্বারের নতুন একটা রুগী আসছে, সম্ভবত অ্যাক্সিডেন্ট করেছে। ওই ওয়ার্ডে রফিক স্যার আপনাকে যেতে বলল। আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তারপরে মিজান সোজা 3 নম্বর ওয়ার্ডে তাড়াহুড়ো করে চলে যায়। সরকারি মেডিকেল হাসপাতালে যে পরিমাণ ভিড় হয় তা কোনো আন্তর্জাতিক খেলার মাঠে দর্শক থেকে কম না। যারা গিয়েছেন তারা জানেন, ভিড়ভাট্টা ঠেলে মিজান তার নির্দিষ্ট কক্ষে পৌঁছাতে সক্ষম হয়। তারপরে সামনে থেকে রোগীটার প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে। দেখেন, অ্যাক্সিডেন্টটা মনে হচ্ছে খুব বাজেভাবে হয়েছে। পায়ের একটা হাড় ভেঙে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। পায়ের নিচের অংশ ঝুলে আছে, মাংসতে আটকে আছে, না হয়ে পা থেকে আলাদা হয়ে যেত। প্রাথমিক যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার আমি দিয়ে দিছি। দ্রুত রোগীকে অপারেশন করাতে হবে, এখানে কিংবা বাহিরে যেখানে কোরান দ্রুত অপারেশন করান, না হয় রোগী আজীবনের জন্য পা হারাতে পারে। কথাটা শেষ করে 3 নম্বর ওয়ার্ড থেকে বের হয়ে আসে মিজান। স্যার, ডিরেক্টর স্যার সব জুনিয়র সিনিয়র ডক্টরগুলোকে পরিচালক কক্ষে ডাকছে, এমনকি যারা ইন্টার্নি চলমান অবস্থায় নার্স আছে সবাইকে। বুঝলাম না, এখন আবার সবাইকে কেন ডাকবে? তা তো আমি জানি না, আপনাকে খবর দিতে বলল দিলাম। দেখো, ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকদিন এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নির্দ্বিধায় সাথে দায়িত্ব পালন করছো। এতে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। তোমরা যেভাবে প্রত্যেকটি ইউনিট দায়িত্বটার সাথে দেখে আসছো তা সত্যি আনন্দের বিষয়। কখনো এই বিষয়ে কখনো নেগেটিভ প্রশ্নের সম্মুখীন আমার হতে হয়নি। এর থেকে আনন্দের ব্যাপার হচ্ছে, এই তো আমাদের হাতের বাম দিকে খেয়াল করে দেখতে পারছো, ডাক্তার অনিকা মেডিকেল করে এসেছে লন্ডন থেকে। লন্ডনের বিখ্যাত ইউনিভার্সিটি অফ মেডিকেল কেয়ার থেকে অপারেশন সার্জার হিসেবে পড়াশোনা শেষ করেছে। তারপর লন্ডনের বিখ্যাত ইতিহাস পাতালে তিনি কিছু বছর ডাক্তারি পেশায় নিয়োজিত ছিল। তবে আনন্দের ব্যাপার হচ্ছে, আমাদের এই হাসপাতালে সমাজসেবার কাজে তিনি নিয়োজিত হতে যাচ্ছেন। আমরা সবাই তাকে সব রকম সাহায্য করব এবং বাংলাদেশের সাধারণ মানুষের সুস্থের সুযোগ আরো বেশি করে দিব। তোমরা সবাই তাকে সব রকম সাহায্য করবে। সে কখনো এই হাসপাতালের পরিবেশ অভ্যস্ত নয়, প্রথমে অসুবিধা হতে পারে। সবাই নিজ নিজ জায়গা থেকে সাহায্য করলে এটা ঠিক হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। এখন যে যার কাজে চলে যাও। তা ডাক্তার মিজান সাহেব, কিছু কি বলবেন? না স্যার, আমি এমন কিছু বলিনি। ও ভালো কথা। উনি আপনার ইউনিটের সার্জন হিসেবে দায়িত্ব পালন করবেন। আগে আপনি প্রধান ছিলেন, এখন তাকে করানো হলো এবং আপনাকে তার সহকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। পৃথিবীতে তো শেখার শেষ নাই, কোন জায়গায় স্টক বলে জিনিস হয় না, একটার পর একটা নতুন কিছু হতেই আছে। তাই আমি তার আন্ডারে থেকে কিছু শেখাকে সৌভাগ্য মনে করব। আশা করি বুঝতে পারছেন। এর জন্য আপনাকে এত ভালো লাগে। একেবারে নিরস্ত একজন মানুষ। আচ্ছা, আপনারা যান যে যার কাজে।
তারপরে যে যার নির্ধারিত কাজে চলে যায়। মিজানও বিড়বিড় করতে করতে নিজের কেবিনে চলে যায়। নিজের কেবিনে যেতেই গা চেয়ারে এলিয়ে দিয়ে বসে পড়েন। লে হালুয়া, মেয়েটা কি পাগল? বলতেছে আমি তোমাকে কিউটের ডিব্বা এইটা ওইটা কেন বলতে যাব? আপনি এত ভালো বাংলা কিভাবে শিখলেন? আপনি না বাইরে পড়ালেখা করেছেন? আমি তো ইন্টার লেভেল পর্যন্ত এখানে পড়ালেখা করেছি। কেন? না মানে স্যার, সরি ম্যাডাম হবে। ম্যাডাম আসলে রবিন স্যার আছে না, বলতে আমার শরম লাগে। উনি আমাকে খালি কিউটি কিউটি বলে। আমি নাকি কিউটের ডিব্বা। অনেক হয়েছে, থামো। আমার কেবিনে নিয়ে চলো। তখন মেয়েটা আমাকে এমন নিজের কেবিনের দিকে নিয়ে যেতে লাগে, মনে মনে বলতে লাগলাম, এ কোথায় সে ফেসে গেলাম রে ভাই, রে ভাই। এই কিউট হয়ে যাচ্ছে আর ওই হা করে তাকায় থাকে, কি একটা ঝামেলা। ম্যাডাম, এই তো চলে এসেছি। এটা আপনার কেবিন? তখনই আনিকা কেবিনের মধ্যে ঢুকে দেখে বাম সাইডের একটা চেয়ারে মিজান বসে আছে। এই যে মুনতাহা, আপনি এক কাজ করেন, ওটিতে সব রেডি করেন আর রিধিকে নিয়ে সব কিছু প্রস্তুতি নিয়ে নেন। 1 ঘন্টা পরে অপারেশন। স্যার, হুট করেই এত কাজের চোর কেন? রোগীটা অ্যাক্সিডেন্ট করছে, অপারেশনে যত দেরি হবে তার কষ্ট তত বেশি হবে। আর যেহেতু করতেই হবে, দ্রুত করে ফেলি। ওনার পায়ের রিক্সা যেন না বাড়ে। তখন নার্স মাথা নিচু করে চলে যায় সব কিছু গোছাতে। আর এইদিকে মিজান আনিকার দিকে তাকাতে পারতেছে না। যে আনিকা অন্যদিকে তাকায়, চোখ ব্যাকা করে টেরে টেরে তাকে দেখে, আবার মুখ ঘোরালেই এমন ভাব করে যে সে কিছু দেখে তো দূরের কথা, ওদিকে তাকাইনি। এভাবে 10 মিনিট চলে যায়। কি ব্যাপার মিজান সাহেব, এভাবে চুরি করে তাকান কেন? এখানে কি চুরির কোনো জিনিস আছে নাকি? না মানে এভাবে কাঁপছেন কেন? আমি কি আপনাকে কিছু বলেছি আপনাকে? আসলে বলতে চাচ্ছিলাম, একটু পরে তো অপারেশন, আপনি কি জয়েন হবেন নাকি আমি একাই করব? মিজান এক নিঃশ্বাসে কথাটা বলে ওঠে। আনিকা মিজানের দিকে ভুর কুচকে তাকিয়ে বলে ওঠে, তাই নাকি? এইভাবে চুরি করে দেখি কি কেউ এসব বলে নাকি? তা আপনি আসার সময় এভাবে হা করে তাকিয়েছিলেন কেন? কথাটা শুনে মিজান একটু হকচকিয়ে ওঠে। কই না তো, এমন কিছু তো নেই, হয়নি। আপনি বিষয়টা ভুল বুঝতেছেন। হ্যাঁ, সবকিছু রেডি করেন, আমি অপারেশনটাতে থাকবো। আচ্ছা। এভাবে চলে যায় প্রায় 1 ঘন্টা। এই রোগীর বাড়ির লোক কে আছেন? এখানে একটা সই করা লাগবে। রোগীর কোনো ক্ষয়ক্ষতি হলে কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। আপনাদের 7 জন্মের কপাল। এমনিতেই অপারেশনের বিভাগের প্রধান ডাক্তার মিজান চৌধুরী থাকবে এবং তার সাথে উচ্চ পর্যায়ের লন্ডন থেকে পড়ালেখাকৃত ডাক্তার আনিকা থাকবে। উনি ডক্টরি পাশের দুইটা ওয়াট পেয়েছে। 100 টাকা দিয়েও এমন ডক্টর পাবেন না। রোগী আশ্বস্ত হয়ে অপারেশন বনি সই করে দেয়। তারপর আনিকা আর মিজান অপারেশন থিয়েটারে চলে যায় অপারেশন করার উদ্দেশ্যে। তা মিজান সাহেব, ব্যাক সাইডে অবশ করার ইঞ্জেকশনটা করে দেন। নিদম্বে আমি ইনজেকশন করতে পারবো না, আমার লজ্জা লাগে আপনার সামনে। মানে কি, এখানে কি কৌতুক চলতেছে? যাই হয়ে যাক, আমি পারবো না। দেখেন, অপারেশন থিয়েটারে মাথা গরম করবেন না কিন্তু। আরে আমি পারবো না বলছি। আমি কি আপনার গার্লফ্রেন্ড লাগি নাকি যে আমার সামনে লজ্জা লাগে? আমি জানি না। আমি দিই? না, উনি ওই জায়গায় স্পেশালিস্ট না, একটু ভুল হলেই ইনফেকশন হয়ে যেতে পারে। শেষে উপায়ন্তর না পেয়ে মিজান ইঞ্জেকশনটা করে দেয়। তারপর এভাবেই চলে যায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর অপারেশন ভালোই শেষ করে তারা অপারেশন শেষ করে ওটি থেকে বের হয়ে নিজেদের কেবিনে চলে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, যারা অপারেশন বিভাগীয় ডাক্তার তাদের নির্দিষ্ট একটা কক্ষ থাকে যেখানে তারা পোশাক পরিধান এবং রেস্ট করতে পারে। সবার জন্য আলাদা আলাদা রুম নির্ধারিত থাকে, কিন্তু পেশেন্ট দেখার সময় নিচেই একটা ওয়ার্ডে অনেকগুলো ডক্টর একসাথে বসে দেখে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।
ওই দিনটা বেশ ভালোভাবেই চলে যায়। এভাবেই দেখতে দেখতে একটা মাস চলে যায়। এই এক মাসে মিজান ডক্টর আনিকার কাছ থেকে কেমন পালিয়ে বেড়ায়। তার যেন আনিকাতে অ্যালার্জি। ডক্টর আনিকা এই ব্যাপারটা খুব এনজয় করে। একদিন রবিন শোন, তুই 5 নাম্বার ওয়ার্ডের রোগীগুলোকে চেক করে আয়, আমি এই দিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে মিজান পিছনের দিকে ফিরতেই তার চক্ষু চড়ক গাছ। ওয়াও, এ কি মেয়ে নাকি অন্য কিছু? মাশাল্লাহ, আমার সামনে ঠিক পাসপোর্ট 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি উচ্চতা হবে এবং গায়ের রং একেবারে দুধে আলতা ফর্সা। দূর থেকে দেখে মনে হচ্ছে 60 কিংবা 65 বড়জোর ওয়েট হবে। একটা মানুষ সব দিক থেকে কিভাবে এতটা পারফেক্ট হতে পারে? আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি, তখন মেয়েটা কাছে এসে বলে, এই যে এইভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। ডিরেক্টর অর্থাৎ পরিচালকের কেবিনের রুমটা কোন দিকে জানেন আপনি? প্রতি উত্তরের কোনো কথা নেই। এভাবে চলে যায় কিছুদিন। সামনে থেকে মেয়েটি বিরক্ত হয়, হাতে একটা তুড়ি দিয়ে বলতে থাকে, এই যে হ্যালো, জি জি। ডিরেক্টরের রুমটা কোন দিকে? সোজা গিয়ে 3 তলায় চলে যাবেন, একটু ঘুরে ডান সাইডে। ও আচ্ছা, ধন্যবাদ। আমি কোনো কথা না বলে হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে মেয়েটি চোখের অন্তরালে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটা কি কোনো মেয়ে নাকি হুর? একটা মেয়ে কিভাবে এতটা সুন্দর হতে পারে? কি ব্যাপার স্যার, এইদিকে এভাবে তাকিয়ে কি দেখেন? কই না তো, কিছু না। কি আর দেখবো? ও আচ্ছা, 3 নাম্বারের নতুন একটা রোগী আসছে, সম্ভবত অ্যাক্সিডেন্ট করেছে। ওই ওয়ার্ডে রফিক স্যার আপনাকে যেতে বলল। আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি, তুমি যাও। তারপর মিজান সোজা 3 নাম্বার ওয়ার্ডে তাড়াহুড়ো করে চলে যায়। সরকারি মেডিকেল হাসপাতালে যে পরিমাণ ভিড় হয় তা কোনো আন্তর্জাতিক খেলার মাঠের দর্শক থেকে কম নয়। যারা গেছেন তার জানেন। ভিড় ভাট্টা ঠেলে মিজান তার নির্দিষ্ট কক্ষে পৌঁছাতে সক্ষম হয়। তারপরে সামনে থেকে রোগীটার প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। দেখেন, অ্যাক্সিডেন্টটা মনে হচ্ছে খুব বাজেভাবে হয়েছে। পায়ের একটা হাড় ভেঙে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পায়ের নিচের অংশ ঝুলে আছে, মাংসতে আটকে আছে, না হয় পা থেকে আলাদা হয়ে যেত। প্রাথমিক যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার আমি দিয়ে দিচ্ছি। দ্রুত রোগীকে অপারেশন করাতে হবে, এখানে কিংবা বাহিরে যেখানে করান দ্রুত অপারেশন করান, না হয় রোগী আজীবনের জন্য পা হারাতে পারে। কথাটা শেষ করে 3 নাম্বার ওয়ার্ড থেকে বের হয়ে আসে মিজান। বুঝলাম না, এখন আবার সবাইকে কেন ডাকবে? কি রে, তোর কাহিনীটা তো বুঝলাম না। তুই অনিকা ম্যাডামকে দেখলে এরকম পালিয়ে বেড়াস কেন? কই না তো। থাক, এত আর সাধু সাজা লাগবে না। আরে ভাই, ওর সামনে গেলেই আমার কেমন হার্টবিট বেড়ে যায়, বুকের মধ্যে ধক ধক করে, কেমন যেন শরীরটা অসাড় হয়ে যায়, মাথা কাজ করে না, কি দিয়ে কি করব কিছু বুঝতে পারতেছি না, ওর চোখের দিকে তাকাতে পারি না। আরে মিজান, তুই আবার বাচ্চা হলি নাকি? ছোটবেলার প্রেমে পড়লে এরকম হতো। মায়াটার দিকে তাকায় দেখলাম না, লজ্জায় ওরে আমার লজ্জাবতী বধূ, লজ্জাবতী রে। তুই আমার এই খারাপ অবস্থা দেখে মজা নিচ্ছিস? আরে না, আমি কি মজা নিতে পারি? হাজার হলে 10টা না 5টা না, একটা মাত্র বন্ধু আমার। কি করব বলতো? ম্যাডাম রে গিয়ে বলে দে। বাইরে ভাই, মুখটা দেখতে যতটা মায়াবী, ভিতরটা অ্যাটম বোম, একটা কটকটি টাইপের বোম রে। এতটা অহংকারী রাগী একটা মানুষ কি করে হতে পারে? শুধু কি তোর কাছে রাগী বা অহংকারী মনে হয়? বুঝলাম না হঠাৎ এই প্রশ্ন। না, আমার কাছে এখনো এমন মনে হয় নাই। ম্যাডামের ব্যবহারটাই অত্যন্ত ভদ্র এবং নর্ম টাইপের। তাহলে কটকটিটা আমার সাথে এমন করে কেন? তুই কি করবি? ম্যাডামের চোখে মনে হয় তুই কুদরতিতে পড়ে গেছিস। যত সব কথাবার্তা বলবি না, নাকে ঘুষি বেড়ে না করে দিব। তুমি বোঝাচ্ছি কি আর তুই বুঝছিস কি? বল। ওরে দেখলে আমার হার্টবিট দক দক করে, ধপ ধপ। নরম কর। করতে রবিনের নিচের 2 হাত দিয়ে 2 গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। বন্ধু, এটা হলো নাইজেরিয়ান থাপ্পড়, কেমন লাগলো? রোগীর খেতায় আগুন। কথা ঘোরানোর চেষ্টাই করবি না। আমার ভালোবাসার যদি তুই সাহায্য না করিস, তোর ভালোবাসা আমি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিব। বন্ধু রে, এখনো বিয়ে করিনি, সবেমাত্র সুখের সংসার শুরু হয়েছে। এভাবে তুই আগুন ধরায় দিস না। আমার সংসারে সাহায্য না করলে তোমার সংসার আমি করতে দেব না, সোনা। আরে যে পরিমাণ রাগি রে ভাই,
বলতে গেলে জুতা দিয়ে মারবে। ডক্টর হয়ে এখন জুতার বাড়ি খাইতে পারবো না। কে যেন একটু আগে বলছিল অনেক নরম ভদ্র আরো কত কি। আর তোরে রাগানোর জন্য বলছিলাম, কিন্তু বাস্তবতা প্রথমে যেমন দেখানো দুরু দেখায় গেল তেমন না। আমি এত কোনো কথা জানি না। তুই যদি না সাহায্য করছিস আজ, তাহলে আমাকে দেখিস আজকে যদি তোর মেডিকেল লাইফের প্রিয়াঙ্কার কথা যদি না বলে দিছি, তাহলে তোমার নার্সকে তাহলে দেখে নিও। প্রিয়াঙ্কারে চিনলাম না, সরি, রং নম্বর। 0179528 রাইট নাম্বার। ওইটাই তোমার এক ছিল, যার সাথে তুই সারাক্ষণ চিপায় আটকে থাকতে। আমি শুধু গিয়ে মিষ্টি করে বলবো, ওগো লালো না, তুমি কি জানো তোমার প্রাণের প্রিয় রবিন ছলনা অন্য মেয়ের লগে আগে চিগায় খলনা করতো। মাপ চাই ভাই। কে বলছে সাহায্য করবে না? আমি করব, আমার 14 গোষ্ঠী করবি, এমনকি আমার বাপেও করবি। দিব আমার বাপরে কল। এই না হয় আমার বন্ধু, তোকে নিয়ে আমি গর্ভবতী। ধুরো, গর্ভবত করি। আর কথা বলিস না রে, তোকে গর্ভবতী হওয়া লাগবে না। তোর কথা শুনে আমাকে গর্ভবতী করে ফেলেছিস। না বন্ধু, এমন হয় নাকি? চল তো অপারেশন করে দেখি কয়টা বেবি আছে। হারামি দেখছিস রে, তোর মতো ককটেল হারামি জীবনে দেখি নাই। এই দেখ, এইটা আমার পিছন সাইড, এইটা আমার সামনে, এইটা আমার মুখ, আর এই দুইটা আমার হাত। এই যে নাকটা, দুইটা চোখও আছে দেখছি। এ মা, আবার দুইটা কান দেখছি। এটা যে শুনি মনে হয়, আর এটা মাথা। একটু টেনে দেখো তো, বলে নাকি? চাপায় আটকে দিলি তো, এদিন দিন না আমারও দিন আসবে, 2 গুণ প্রতিশোধ নিব আমি। যথাজ্ঞা মেরি পিয়া রাখা বন্ধু, আমার সংসারটা তুমি শুরু করতে দাও। তুমি লজ্জা পেয়ে তুমি যা ইচ্ছা প্রতিশোধ নিও, আমি মুখ বুজে সহ্য করে যাব। বুঝতে পারছি, চল। কেন খাবি না? তোরে না ট্রিট দিতে আনলাম। প্রত্যুত্তরে রবিন চোখ বড় বড় করে তাকায়। হা হা, চল। তারপরে তারা ওখান থেকে সোজা হসপিটালে চলে আসে। ওই দিন আর কিছু বলতে পারে না, এভাবেই চলে যায়। বলবো বলে 3 দিন। আজকে যাওয়ার সময় খাবার নিয়ে যাসনি কেন? তাড়াহুড়ো করে আসতে মন নেই। তাহলে দুপুরে বাইরে থেকে কিছু খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা। বাবা কই? বাবা বের হয়েছে? হ্যাঁ, তোর বাপ একটু আগেই অফিসে গেল। আচ্ছা, সাবধানে থেকো। আচ্ছা রে মা। কথাটা বলে আমি ফোনটা কেটে দিলাম। তারপরে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। সাদ্দাম বাজারে এসে পড়লাম জ্যামে। কিছুক্ষণ জ্যামে আটকে থাকার পরে গাড়িটা ডান দিকে ঘুরিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে দিয়ে একটু ডানে মোড় ঘুরে হসপিটালে পৌঁছে গেলাম। গাড়িটা পার্কিংয়ে পার্ক করে সোজা ভিড় ঠেলে আমার রুমে চলে গেলাম। সরকারি জেনারেল হসপিটাল হওয়ার কারণে প্রচুর পরিমাণে ভিড়, রাস্তাতে হাঁটার মতো নেই, ঢোকা তো দূরের কথা। তবে এটা ভেবে প্রশান্তি লাগে যে হাজার হাজার মানুষকে সাহায্য করতে পারি, এটাই আমার জন্য প্রাপ্তি। এইটার জন্যই তো ছোট থেকে কষ্ট করে এ পর্যন্ত আসা। আল্লাহর কাছে অশেষ মেহেরবান যে এই সুযোগটা করতে আমাকে সাহায্য করেছেন তিনি। নিজের রুমে এসে কিছুক্ষণ রেস্ট করে কেবিনে চলে গেলাম। কেবিনে গিয়ে বসতেই, কি অবস্থা আপনার? কেমন আছেন? বাবা, সূর্য কোন দিক থেকে উঠছে? কেন? মাঝে মাঝে মনে হতো আপনি ডক্টর না লজ্জাপতি গাছ। হোয়াট? মনে মনে মিজান ভাবে। ব্যাপারটা এমন না, জাস্ট এটা আমার ছোট থেকে রুলস। এই কুটনির কাছে একটা মানুষ লুকাতে পারি না, সব ধরে ফেলে। তে তো হরিতকি কোথাকার। জি, অপারেশন থিয়েটার পর্যন্ত গিয়েও আপনি লজ্জায় আমার চোখের দিকে তাকাতে পারেন না। আমার প্রচুর পরিমাণে হাসি পেত। এই রুলসটা কি শুধু আমার জন্যই প্রযোজ্য? মিনমিন করে কি বলেন? একটু জোরে বললেন, আমি শুনি। বললাম আপনার মতো এত মুখশ্রী কেন মাখানো? ম ম ম মানে হ্যাঁ, তারপরে কি বলেন? শুনছি। চার্জ কি শেষ হয়ে গেছে? ওইদিকে মাল্টিপ্লাগ আছে, চার্জ দিয়ে আসেন। কথাটা বলে আমি কোন দিকে মুখটা ফিরি, মিটমিট করে হাসতে থাকে। চার্জ শেষ হবে কেন? আমি কি ব্যাটারি নাকি যে চার্জ শেষ হবে? আমার তো মনে হয় আপনি লজ্জাবতী ব্যাটারি। না না, এমন না। না, তাহলে কেমন? আপনি আপনার কাজ করেন,
আমি আমার কাজ করি। এই নার্সের বাচ্চা রোগী কারা আছে সিরিয়ালে এক এক করে পাঠাও এবার। আনিকা অন্যদিকে মুখ করে। আল্লাহ, এর কাহিনী দেখলে হাসবো না কান্না করব। এই রকম, হায় রে আল্লাহ, হাসতে হাসতে নারী ভুঁড়ি সব কানা হয়ে যাবে। কুল কুল আনিকা, কুল। আনিকা প্রথমে কথাগুলো আস্তে আস্তে নিজের সাথে বিড়বিড় করে বলল, লাস্টে জোরে হেসে ফেলে। আপনি হাসতেছেন কেন? আমার মন চাইছে। আমি হাসতে কেন, কি হয়েছে? কেন আপনি হাসবেন? এখানে আসার মতো তো কিছু হয়নি। আপনি কোন ভিডিও দেখে না, আপনি কোন ভিডিও দেখতেছেন? নিশ্চয়ই আপনি আমাকে দেখে বা আমার কোনো কথা শুনে হাসছেন। এমনটা কিন্তু ঠিক না, কিন্তু আমি কিন্তু রেগে যাচ্ছি। এই একদম চুপচাপ নিজের কাজ করেন। আমার হাসির রোগ উঠেছে, আমাকে হাসির ভ্যাকসিন দিতে হবে আর কি। আপনার কোনো সমস্যা? এত বছর মেডিকেল করলাম, হাসির ভ্যাকসিন আছে এটা বলে তো কখনো শুনিনি। জীবনে আর কত কি যে দেখতে হবে। মিজান আর কোনো কথা বলার সাহস না পেয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকে। আমার জীবনে এমন কষ্ট আর কোথাও পাইনি। একটা ডক্টরের এত অসম্মান, আমাকে কি ডক্টর মনে করে? তাজা কটকটি একটা। এই জাতি কখনো তোমাকে মাফ করবে না। এই পুরো জাতি একটা সময় তোমাকে ঘৃণা করবে, একটা ডক্টরকে এত অসম্মান করার জন্য। এত বিড়বিড়ে কথা বলা উচিত না। মিজান চেয়ার থেকে উঠে একটা আঙ্গুল তুলে বলতে থাকে। আমি বলবো, আমার বাপে বলবে, আমার 14 গোষ্ঠী বলবে, তোমার নানাই বললে, আমার নানার আব্বারে বলবে, সবাই বলবে। আপনার কি? আপনি আপনার কাজ করেন। বাবা, ডক্টর মিজান তো রাখতেও পারে। মিজান সাহেব ভুরুকুচকে তাকে নিজের ডেস্কে বসে পড়ে। তারপর এক এক করে রোগী দেখতে থাকে। দেখতে দেখতে দুপুর প্রায় 12টা বেজে গেছে। ইতিমধ্যে তারা প্রায় 100 রোগী দেখে ফেলেছেন। তাদের ডিউটি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর 1 ঘন্টা পরই তাদের ছুটি। রেজাব চাচার কতজন আছে? 20 থেকে 30 জনের মতো স্যার। আচ্ছা, দ্রুত সিরিয়ালে পাঠাও। এক কাজ করেন, হ্যাঁ, আপনি এগুলো দেখেন, আমি উঠে পড়ি। তা আপনার মাথায়ও কি সমস্যা? হঠাৎ এই কথা? আমি মেয়েদের ডক্টর, আপনি ছেলেদের, ভুলে গেছেন ব্যাপারটা? আমি মেয়েদেরটা না হয় দেখে নিলাম, আমি ছেলেদেরটা। থাকার বলতে হবে না। তারপর একে একে করে রোগীগুলোকে দেখলাম। দেখা শেষে কোনো কথা না বলে হনহন করে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে এসে বসলাম। গাড়িতে এসি ছেড়ে গান শুনতে থাকলাম, আর আনিকার উপরে রাগ হতে থাকলো। এভাবে আরও কিছুক্ষণ সময় চলে যায়। একটু সময় পরে সামনে থেকে একটা কার বেরোনোর জন্য বারবার হরেন দিতে থাকলো। মিজান কথা না বলে হেডফোন দিয়ে গান শুনতে ব্যস্ত। একটু পর সামনে থেকে গাড়িতে এসে মিজানের গাড়িতে ঠাস করে একটা ধাক্কা মেরে মাথা দিয়ে। এ কে রে? কার এত বড় সাহস? আমি হাতের বোতাম খুলে শার্টের হাতাটা একটু উপরে তুলে বাহিরে বের হয়ে বলতে লাগলাম, আয়, কত বড় সাহস এবার আমাকে ধাক্কা দিয়ে দেখা। একটু পর গাড়ি থেকে যে মেয়েটি বের হয়ে আসলো তার জন্য মিজান মোটেও প্রস্তুত ছিল না। আপনি এখানে কি করেন? এখানে গাড়ি চালিয়ে বাড়িতে যাব। আপনি তো বের হতে দিচ্ছেন না, গাড়িতে রাস্তা আটকে রাখছেন। সাইরেন দিবেন না? 5 মিনিট ধরে এটা করছিলাম, শুনছিলাম না দেখে একটা ধাক্কা দিছি। আপনার বিষয়ে অনেক সুনাম শুনেছি, আপনি অনেক দক্ষ একটি ডক্টর, অনেক নম্র ভদ্র ভালো একটা মানুষ। তবে আমার ক্ষেত্রে তো একদম কার্যকর হচ্ছে না। কেমন করে হবে? আপনি তো সব এমন করছেন, আমি করছি, আপনি করছেন। এমা, আমি আবার কি করলাম? তখনই দমকে একটা বাতাস এসে আনিকার পরে থাকা 3 পিসের উপরে ওনাটা উড়ে গিয়ে মিজানের মাথায় পড়ে, আর মাথায় বেঁধে ওনার 2 মাথা উঠতে থাকে। সাদা সিল্কের ওনা 2 দিকে উঠতে থাকে 2 মাথা। একটু পর এসে আনিকা ওনাটা মিজানের মাথা থেকে নামিয়ে যেই নিতে যাবে, তখনই দুজনের মাথা চোখ দুজনে কাছাকাছি হয়ে যায়। একে অপরের চোখের দিকে একে অপরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগী ম্যাডাম তার বন্ধুর সাথে পাবলিক প্লেসে এমন রোমান্টিক সিন করবে না। সবাই ফ্রিতে সিনেমা দেখবে। কথাটা শুনে সবাই হকচকিয়ে যায়। বুঝছি। আপনি নাকি নার্স মুনতাহাকে কি কি যেন নামে ডাকেন? একদিন উনি আমাকে বলেছিলেন ব্যাপারটা। আমার খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সরে যান, সামনে থেকে সরে যান।
বেঁধে গেলে গাড়ি বের করব। ওরে আল্লাহ রে, 1 মিনিট দেরি করলে হবে না। সরে যান ম্যাডাম, সরে যান। কথাটা বলেই রবিন নিজের গাড়িতে উঠে 1 সেকেন্ড দেরি না করে একটানে বের হয়ে যায়। এই মিস, আপনি আমার বন্ধুর নামে এসব কথা কই থেকে শুনলেন? সোজা আঙুলটা নামিয়ে কথা বলুন, না হয় ওটা ভেঙে যেতে পারে, পরে বিয়ে হবে না। আমার বিয়ের খেতায় আগুন, ওইসব পরের ব্যাপার। আগে বলুন এসব কথা কই থেকে শুনলেন? স্বপ্ন দেখছি। ফাইজলামো করেন? একদম চুপ, সরে যান গাড়ি নিয়ে। আনিকার ঝাড়ি খেয়ে মিজান আর কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে ড্রাইভ করে একদিকে সরে যায়, আর আনিকা তার গাড়ি নিয়ে বের হয়ে যায়। এই মেয়েটা তোমাকে পাগল করে দিবে, ওর ব্যবস্থা আমি করব। কিন্তু কেমনে করব রে ভাই? ওর সামনে গেলে বুকের মধ্যে লাফালাফি শুরু করে দেয়। এক কাজ করি, ওর সামনে গেলে 1 2 3টা হার্টের ওষুধ খেয়ে যাব, যাতে অতিরিক্ত ধপধপ না করতে পারে। আমার তো হার্টের আবার সমস্যা নেই, হুট করে ওষুধ খেলে যদি সমস্যা হয়ে যায়, না থাক, ব্যাপারটা অন্যভাবে দেখতে হবে। তারপর যে যার বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণ পর বাসায় পৌঁছে যায়। কি রে বাবা, তোকে আজ বিজদস্ত দেখাচ্ছে কেন? আর বলিও না বাবু, একটু প্রেসার পড়ে গেছে তো তাই, তাছাড়া তেমন কিছু না। আমার ছেলের উপর যতই প্রেশার পড়েছে, সে তো কখনো ভেঙে পড়ার মানুষ না, নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। মাকে বলবে না বাবা? এমন কিছু হয় নাই, একটু খাবার দাও, খেয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এরপর মাজেদা বেগম আর কোনো কথা না বলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এইমাত্র যে 2টা মানুষের কথা শুনলেন, এই 2টা আমাদের গল্পের নায়ক মিজানের বাবা এবং মিজানের মা, মা মাজেদা বেগম এবং বাবা মজনু সাহেব। যাই হোক, গল্পে ফেরা যাক। খাবার টেবিলে বসে খাবার খাইতে খাইতে, বাবা অনেকদিন তো হলো, আমাদেরও তো মন চায় তাই না? কি চাই বলো? কিছু লাগবে? আমাকে লিস্ট করে দেওয়ার সময় এনে দিব। আমাদের নাতি নাতনির সাথে খেলতে ইচ্ছে করে। কথাটা শুনে খাইতে খাইতে মিজানের কাশি উঠে যায়। 1 গ্লাস পানি খেয়ে সে বলে, এখনো বিয়ে করতে পারলাম না, তুমি চলে গেছো আমার বাচ্চাতে? এটা কোনো কথা? এটা আবার কেমন কথা? বিয়ে বাড়িতে কি বাচ্চার আশা করতেছি নাকি? আগে তোরে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিব, তারপরে বাচ্চার আশা করব। ওইসব বিয়ে মিয়ে হবে না। তোর মা কিন্তু একেবারে খারাপ কিছু বলেনি। আমাদের এত বয়স হলো, এবার কিছু একটা কর। অনেক দিনই তো চাকরি বাকরি করতেছিস, এই টাকা দিয়ে কি হবে বল? টাকার থেকে যদি জীবনে সুখ শান্তিপূর্ণ তা না থাকে, এই আমাকে দেখ, টাকার পিছে ছুটতে ছুটতে সবকিছু হারিয়ে ফেলেছি। একটা সময় জীবন যৌবন সব শেষ হয়েছে, তখন টাকা রয়েছে আমার, কিন্তু যৌবনের যে সময়ের সুখ শান্তি, সেটা কি টাকা দিয়ে আর পূরণ করতে পেরেছি বাবা? না, পারিনি। তাই আমি চাই না আমার ছেলের এই পরিণতি হোক। আমি তো বলতেছি না বিয়ে করব না, আমাকে কিছুদিন সময় দাও, আমি নিজেকে আর একটু গুছিয়ে নিই। কথা বলতে বলতে 2 বছর কাটালি, এর শেষ কবে বলতে পারিস? তোর যদি কোনো পছন্দের মেয়ে থাকে বল, আমরা কথা বলি। এভাবে ঘুরোনো ফেরানোর কি আছে? না বাবা, পছন্দের মেয়ে থাকলে তো আগেই বলতাম, ওরকম কোনো কিছু না। তুমি আমাকে আর 3টা মাস সময় দাও, এরপর আমি যাই হোক একটা সিদ্ধান্ত জানাচ্ছি। এরপর যেন সিদ্ধান্ত সম্মতির লক্ষণ দেখি, না হলে ভালো হবে না কিন্তু। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? যা ভাববি সেটাই। ট্রেড মনে করলে ট্রেড। এখন তোর কি মনে হয় আমার বেটার বউর জন্য আমি সব করতে পারি? বিয়ে না হইতে হইতে বউ বউ করছো, বিয়ে হলে কি করবে বলো? চুপচাপ থাম, খাবার খা, পরের কথা পরে দেখা যাবে। যখন সময় চাইলেই দিলাম, তবে সম্মতির লক্ষণ যেন পায়। তারপর সে খাবার খেয়ে ঘুমাতে যায়। পরের দিন যৌথ নিয়মে সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতাল পৌঁছে নিজের রুমে গিয়ে একটু রেস্ট করে কেবিনে চলে যায়। একটু পর আস্তে আস্তে সবাই আসে। এরই মাঝে হুট করে, এ কি স্যার, আপনি এই ওয়ার্ডে? আপনার কি কেবিন চেঞ্জ হলো? না, তেমন কিছু না, একটু কাজ আছে। তাড়াহুড়া করিয়েন না, সবাই সিরিয়াল দেন। নার্স ওইদিকে সাধারণ পাবলিকের সিরিয়াল ঠিক করতে ব্যস্ত হয়ে যায়। এইদিকে রবিনের এই সময় ওয়ার্ডে আসা দেখে মিজান অনেকটা অবাক হয়ে যায়। সে তার দিকে পুরো কুচকে তাকায়। কি ব্যাপার, রবিন সাহেব এখানে? আপনার সাথে কিছু কথা ছিল। খুব গুরুত্বপূর্ণ কথা নাকি হঠাৎ এই রুমে? আসলে একটু গুরুত্বপূর্ণ। ও আচ্ছা, বলে ফেলেন। কথাটা হচ্ছে ম্যাডাম, আমার বন্ধু আছে না,
বুঝলে আসলে সে আপনাকে খুব পছন্দ করে ভালোবাসে। অনেকদিন ধরে বলবো বলবো করে বলতে পারেনি। আপনি যদি তাকে থামেন আপনি, সেই বন্ধুটা কে? আসে একজন তা তো বুঝলাম, কেউ আছে, বলবেন সে বন্ধুটা কে? অন্যদিকে মিজান তার ইশারা করে বোঝানোর চেষ্টা করে যেন তার কথা না বলে। একদম আমার কথা বলবি না। বলতে বলছি। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি একজন অনার্ড ডক্টর, তাই থাপ্পড়টা দিলাম না। ব্যাপারটা খারাপ দেখা যায়। এটা প্রথম এবং শেষ। এরপরে যেন এমন কথা না শুনি। আপনি এবার থামবেন না, আমি খারাপ ব্যবহার করব। আম্মু তুমি এখানে? হ্যাঁ রে মা, বাসায় অনেক জেদ ধরছিলাম, তাই ওকে আর বাসায় রাখতে পারলাম না। এখানে তাই মাটা আমার। তা কত মিস করছিলে, তাই নাকি? চলো তাদের সাথে পরিচয় করিয়ে দিই। অনিকা উঠে গিয়ে মিজানের কেবিনের সামনে দাঁড়ায়। ডক্টর মিজান সাহেব, হ্যাঁ। মুখটা বন্ধ করেন, মশা ঢুকে যাবে। এটা আমার মেয়ে প্রিয়া। অসম্ভব, ইম্পসিবল। কিভাবে, কি, কখন? আজ থেকে 2 বছর আগে। এটাই পসিবল। আপনাকে তো দেখলে বোঝা যায় না আপনি বিবাহিত। চোখের সামনে অনেক কিছুই বোঝা যায় না, কিন্তু বাস্তবে তো সত্য সত্যই হয়। আপনারা এত লেখাপড়া করে এই পর্যন্ত আসছেন, এত কিছু সাধারণ নলেজ নেই। এতটুকু সাধারণ নলেজ নেই, বিয়ে না করলে বাচ্চা কই থেকে আসবে আমার? আসলে ব্যাপারটা এমন না বাবারা, ব্যাপারটা হচ্ছে আমু থামো তুমি, এনাদের মাথায় সমস্যা মা। মিজান আর কোনো কথা না বলে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে বাইরে চলে আসে। পাশাপাশি রবিনও। স্যার ওটিতে ইমার্জেন্সি রোগী এসেছে। ম্যাডাম আছে, তাকে দিয়ে সব দেখতে বলো। অতি উত্তরে নার্স আর কোনো কথা বলে না। দুজন হাসপাতাল থেকে বের হয়ে একটু হেঁটে সামনে মেডিকেল কলেজের ভিতর ঢুকে একটা লিচু গাছের নিচে বসে পড়ে। কিরে, এত তাড়াহুড়া কিসের? কেউ আসে? প্রত্যুত্তরে রবিনের দিকে চোখ বড় বড় করে তাকালো মিজান। সমস্যা কি দেখবি? এমন মারা মাইট দিব রে, কাউরে দেখাতে পারবি না। এত বছর পর কাউরে মনে ধরলো, আর এইভাবে মনটা ভেঙে গেল। মন খারাপ করে লাভ আছে? বউয়ের সাথে বাচ্চা ফ্রি। আমার হাতে কি তুই মাইর খাবি? দেশে কি মেয়ের অভাব পড়ছে? একটা গেলে হাজারটা আছে, তার জন্য এরকম করতে হবে? মাইয়া নাই রে, একতরফা হোক বা দুই তরফা। কিছু কিছু মানুষ তাদের জীবনের ভালোবাসা পাল্টাতে পারে না, অন্যদের মতো একটার পরে আরেকটা ভালোবাসতে পারে না। একটা ছেলে কখনো আমি তার প্রথম ভালোবাসাকে বলতে পারে না রে, আর আমি ওর মায়ায় আটকে গেছি। এটা কিভাবে ভুলবো বল? আমার মাথায় ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে। এমন তো হতে পারে যে সে ইচ্ছা করে এমন করলো। তুই অনিকাকে ভালোবাসিস বলে সে ভুল বুঝলো। আরে গর্ধব কোথাকার, আমার কথা তারে কখন বলছিস? কেন, একটু আগে? এর আগে কি সে জানতো এই কথা? না তো, কেন? তার মেয়ে আসলো কখন? এই কথা বলার 5-10 মিনিট এমন হবে। দেখ, জিনিসটা বোঝার চেষ্টা কর। ওই মেয়ের কথাবার্তা দেখে কখনো মনে হয় নাই যে অভিনয়। ছোট বাচ্চা, ওর কথা বলা দেখেই বোঝা যায়। তার থেকেও বড় কথা, এর আগে তো জানতো না আনিকা যে আমি ওকে ভালোবাসি। তুই বলার পরে হুট করে 5-6 মিনিটের মধ্যে চলে আসলো। সে কিন্তু কাউকে কলও করে নাই। আর আমি খুব খেয়াল করে দেখছি, বাচ্চাটার সাথে আনিকা অনেকটা সারপ্রাইজ হয়ে গেছে। সত্যি তার বাচ্চারে। আমার বন্ধুটা এত খুশি ফেলে একটা বিবাহিত মেয়ের প্রেমে পড়লো, তাও আবার 2 বছরের মেমোরি কার্ড ডাউনলোড করা। বন্ধু, তোর আর কষ্ট করতে হবে না, আমি কি সেটেল করব? হাহা, আরেকটু হলে আজকে থাপ্পড় একটা খাইতি। তখন সারা হাসপাতাল বলা বলি হতো যে ডক্টরের হাতে ডক্টর থাপ্পড় খাওয়া। সবাই তোরে দেখলে মুচকি মুচকি হাসতো। আজকে কোনোভাবে বেঁচে গেছিস। আবার যদি ভুলেও এসব কথা বলতে যাস, জুতার বাড়ি খাবি হারামজাদা। কথা একবারে ভুল বলিসনি, আমি এর মধ্যে নেই। একটুর জন্য প্রেস্টিজ বেঁচে গেছে আমার। নেই মানে? আমার প্রেম যদি না হয়, তোর ভালোবাসা আমি হতে দেব না। দরকার পড়লে পেট্রোল কিনে আগুন ধরায় দিব। ভুলে যাস না, মেডিকেলে যখন পড়ালেখা করতাম দুজন, সবসময় তো সাথে সাথেই থাকতি। ভাগ্যক্রমে চাকরিটাও এক জায়গায় করি। জীবনে কত মানুষের রিলেশনে আমি ভাঙন দিছি রে। তোর বাচ্চা রিলেশন তো আমার বাম হাতটা খেল। এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে
যার 2 বছর একটা বাচ্চা আছে, তার প্রেমে পড়তে হবে কেন? তুই যে হিটলার রে, সেসব কাহিনী কি আমি ভুলে গেছি? তোর জন্য কেউ শান্তিতে একটু রিলেশন করতে পারেনি। আরে ভাই, ওর মায়ায় পড়ে গেছি, কি করব আমি? মায়ার জিনিসটা কি রে? খায় না মাথায় দেয়। আসলে তোর রুচির দুর্ভিক্ষ চলছে। আর যাই বলিস, আমার ভালোবাসা নিয়ে যদি একটা আঙুল তুলিস, তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আরে ভাই, তুই বুঝতেছিস না কেন? এখন কি করণীয়? ওর স্বামী আছে, বাচ্চা আছে, বললেই হলো নাকি? সবকিছু কি হাতের মোয়া নাকি? এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দে। ও সংসারটা এইভাবে ভেঙে নষ্ট করিস না। কথা তো একেবারে ভুল বলিস না রে। আর ভালোবাসার জন্য ওর সংসার নষ্ট করা ঠিক হবে না। আবার ওকে ছাড়া তো থাকতেও পারবো না। দেখা যাক কি হয়। এখন কি করবে তুমি? ভাবতেছি বাসায় যাব। হাসপাতালে যাবি না? অনেক রোগী আছে তো। আমাদের 3 নম্বর ওয়ার্ডে আমরা তো 3 জনই দেখাশোনা করি। ডাক্তারগুলো সব ওয়ার্ড ভিত্তিক ভাগ করা। কিভাবে কি হবে? আমার মনের অবস্থা খুব একটা ভালো না রে। তুই যা, আজকের দিনটা কষ্ট করে অনিকার সাথে কন্ট্রোল কর। কালকে থেকে আমি দেখবো ব্যাপারটা। যাই হোক, এই ব্যাপারে টেনশন করিস না। আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো, একটা ভালো মেয়ে দেখে দিব। মন মেজাজ ভালো না, এসব উল্টাপাল্টা কথা বললে কিন্তু রাগ হয়ে যাবে। ওরে আমার ভালোবাসা সাগর রে, তো সাগরে আমি হিসু করে দিব। বিয়ে করবা না, কয়দিন পরে বিবাহিত মেয়ের উপর তুমি টাসকি খাও আর সেকা খেয়ে ব্যাকা হয়ে যাও। এইসব আবেগ দিয়ে বাস্তবতা চলে না। শালা, তুই আগে বিয়ে কর। আমার তো সবকিছুই রেডি, খুব দ্রুত কাজ শুরু করে দিব। আচ্ছা, আমি হাসপাতাল দিকে যাই, তুই এক কাজ কর, বাসার দিকে যা। তারপরে তারা দুজন হেঁটে হসপিটালের পার্কিং সাইডে আসে। মিজান তার গাড়ি বের করে নিয়ে বাসার দিকে রওনা দেয়, আর রবিন ওই জায়গা থেকে তাকে বিদায় দিয়ে সে তার ডেস্কে চলে যায়। তারপরে সে তার কেবিনে বসে রোগী দেখতে থাকে। এভাবেই কিছুক্ষণ চলে যায়। কি ব্যাপার রবিন সাহেব, আপনার বন্ধু মিজান কোথায়? ওর শরীরটা খুব একটা ভালো না, বাসায় চলে গেছে। কি ব্যাপার, আপনি হাসলেন কেন? হাসি আসলে আমি কি করব, রোগী দেখেন। আরে মেয়ে না, রিক্সার হরেন একটু পর পর পক পক করে খালি হাসে। না না, আমি ট্রাকে হরেন। তারপরে তারা দুজন রোগী দেখতে থাকে। অন্যদিকে কিরে বাবা, এই সময় তুই বাড়িতে? হসপিটালে কি কিছু হয়েছে? না, তেমন কিছু না, শরীরটা খুব একটা ভালো না, তাই চলে আসলাম। ও আচ্ছা, ভালো করেছিস। যা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর। চিনি কম দিয়ে একটা ব্ল্যাক কফি বানিয়ে আনো। তুই রুমে যা, ফ্রেশ হ, আমি আছি। তারপর মিজান তার রুমে চলে যায়। আলহামদুলিল্লাহ আছি বাবা, আল্লাহর রহমতে ভালোই। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তা বাবা, মিজান তো কখনো তার ডিউটি ছেড়ে বাড়িতে আসে না। ওর কি কিছু হয়েছে? এরকম বিধ্বস্ত ভাবে কখনো তো বাড়িতে আসতে দেখিনি। না না আন্টি, চিন্তা করবেন না। ওর শরীরটা খুব একটা ভালো না, কেমন যেন ক্লান্ত লাগছে, তাই বাড়িতে চলে গেছে। এই দিকটা আমি দেখছি, সামলে নিব, আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, তাহলে রাখি, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি এভাবে টেরিটরি কি শুনছেন কান লাগাইয়া? কই না তো, ওই শুনলাম আপনার বন্ধু নাকি বিধ্বস্ত। কেন, আপনার খুব মজা লাগতেছে? এতদিন জানতাম আপনি সার্জন হিসেবে ভালো, এই যে চুরি করে মানুষের কথাটা শোনা যে আপনি এতটা এক্সপার্ট, তা জানতাম না। প্রত্যুত্তরে ভুরুকুচকে দেখে রবিন। এভাবেই চলতে থাকে কিছুদিন। দেখতে দেখতে 7টা দিন চলে যায়। এই 7 দিনে মিজান হাসপাতালে আসেনি। 7 দিন পর হার্ট স্ট্রোক করেছে, ইমার্জেন্সি তার ট্রিটমেন্ট লাগবে। তাড়াতাড়ি সবকিছু রেডি করে আমি আসতেছি। ডক্টর, অনিকা এবং রবিনকে ইনফর্ম করেন ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, না হয় স্ট্রোক রোগী বাঁচানো যাবে না। তারপর নার্স কথা মতো সব কিছু রেডি করেন। যথা নিয়মে অপারেশন শুরু হয়ে যায়। আলোর অশেষ রহমতে একটির জন্য রোগীটা বেঁচে যায়। অপারেশন শেষ করে তারা যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রোগী দেখার পোশাক পরে তাদের কেবিনে চলে আসে। তা রবিন সাহেব, আপনার বন্ধুকে তো দেখছি না প্রায় 7-8 দিন ধরে। কেন, আপনি জানেন না উনি 2 মাসের ছুটি নিয়েছেন? এত লম্বা ছুটি কিভাবে অ্যালাউ করলো?
আসলেও কখনো ছুটি নেয়নি। ছুটি নিতে গেলে সবসময় রিজেক্ট করতো, কিন্তু হুট করে এতদিন পরে যখন বলতেছে, ডিরেক্টর সাহেব আর না করতে পারেননি। ও হঠাৎ মিজানের কথা বুঝলাম না তো, ভূতের মুখে কি শুনি? আপনি আবার মিস্টিস করছেন না তো? হোয়াট দ্য হেল ইউ আর, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। একসাথে কাজ করি অনেকদিন ধরে, দেখতেছি যে অ্যাবসেন্ট, তাই জিজ্ঞাসা করলাম নিজের দায়িত্ব বোধ থেকে, এর বাইরে কিছু না। ও, তারপর যে যার কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে আরো একটা মাস চলে যায়। অন্যদিকে কি রে, কি অবস্থা এতদিন পরে? এই তো চলে রে কোনো রকম। তোর কি অবস্থা? বউ বাচ্চা নিয়ে ভালো আছিস রে? বুড়ো তো হয়ে যাচ্ছিস, বিয়ে কবে করবি? এর থেকে বয়স বাড়লে শেষে দেখবি ভালো বউ পাবি না। কেন, তোর শালি আছে না? আসে তো, কেন বিয়ে করবি? চল আজকে আমার শালির তোর সাথে বিয়ে দিয়ে আসি। এই না না, এতদিন দেখতাম যা, কিন্তু তোর ক্ষেত্রে তো উল্টা দেখতেছি। আমাকে তুই বলদ পাইছিস? না না, তুই বলদ হবি কেন? শুনলাম সামনের শনিবারে নাকি রবিন বিয়ে করতেছে, তারই হসপিটালের নার্সকে। এই তো বন্ধু, মেজাজটা খারাপ করে দিলি। এখানে মানুষ মানুষকে বিয়ে করছে, সব কাজই সম্মানের। এখানে কর্মটা না তুললে কি হয় না? দেখা যাচ্ছে সে বড় একটা নামকরা মেয়েকে বিয়ে করছে, দিন শেষে মেয়েটা পরকীয়া করতেছে। তাহলে কি হলো? এর থেকে কি ভালো না একটা মেয়েকে দেখে শুনে চিনে তার চিন্তা ভাবনা কেমন দেখে শুনে বিয়ে করা? আমি যতটুকু জানি রবিন সেটাই করতেছে, এবং তার চিন্তা ভাবনা কি আমি সম্মান করি বন্ধু। ওইভাবে উশৃঙ্খলভাবে বিয়ে করার থেকে এভাবে করাই হাজার গুণ বেটার। ঠিক বলছিস রে। এই বাপের কি আছে, চেহারা কেমন, কি করে, এসব দেখে শুনে বিয়ে করে আমার জীবন শেষ। কিছু হলে বাপের হুমকি দেয়, বাপের বাড়ি চলে যাব, বাপের কমাচ্ছে নাকি, তার বাড়ি থেকে নাকি এটা দিচ্ছে ওটা দিচ্ছে, এটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না। একটা মানসিক টর্চারের মধ্যে আসি রে ভাই। এই দেখলে তো কি করে? এটা দেখার থেকে একটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, মানুষ হিসেবে সে কতটা ভালো আমি মনে করি সেটা দেখা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সেটাই দেখা উচিত। তোর কথা যদি আমি আগে শুনতাম, তো একটু ভালোভাবে বুঝতে পারতাম বা বোঝার চেষ্টা করতাম, তাহলে আমার জীবন হয়তো এত কষ্টে থাকতো না। যাই হোক, তা বিয়েতে যাবি তো? আরে আমাদের নিজেদের বন্ধু না গেলে কেমন হয়ে যায় না? অবশ্যই যেতে হবে, এবং সব থেকে বেশি এনজয় করতে হবে। হ্যাঁ রে, আমিও শুনলাম কলেজ লাইফে সবাই আসতেছে। হ্যাঁ, বিয়েরও উপলক্ষ হলেও তো সবার সাথে আবার দেখা হবে। তারপরে তারা অনেক সময় আড্ডা দেয়। তারপর যে যার বাসায় চলে যায়। আসলে কার কতটা টাকা পয়সা আছে, কার পরিবার কেমন, কে দেখতে কালো, কে দেখতে ফর্সা, কে লম্বা বা কে কালো, এসব দেখার থেকে ভালো একজন মনের মানুষ দেখে বিয়ে করা সব থেকে গুরুত্বপূর্ণ। বিয়ে দরকার হলে 2 বছর পরে হোক, তারপরও ভালো মানুষের একটা ভালো মনের মানুষকে বিয়ে করা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে বাকিরা জীবন শান্তিময় মনে হবে, আর না হলে সারাটা জীবন বেদনাদায়ক থাকবে। যাই হোক, এভাবে দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হয়, সন্ধ্যা গড়িয়ে দিন হয়। সময় তার নির্দিষ্ট গতিবিধিতে চলতে থাকে। দেখতে দেখতে তার বিয়ের দিন চলে আসে। কি রে, আজ কতদিন পর সবাই একসাথে? বাবা, সবাই কত হ্যান্ডসাম, সবাই তো প্রায় বিয়ে করে নিয়েছিস। আরে ঢেপসি, বিয়ে করব না। তোর মতো দেবদাস থাকবে সারা জীবন। আমাদের ব্যাচেলার তুই আসিস, আর আমাদের হিরো সাহেব মিজান এবং ওই রবিন মিয়া ছিল। এ তো আজ কাজ সেরে ফেললো। আরে আকাশের আকাশে রে, আমি ঠুপসি হলে তুই ঠিক ঠিকই। আরে ভাই, তোর আমার বিয়েতে ঝগড়া করিস না তো। আগে আমাকে বাসর ঘর পর্যন্ত যেতে দে, তারপর ঝগড়া কেন, মারামারি একটা মার্ডার করে যাস, এতে আমার কোনো আপত্তি নেই। বাসার ঘরের খুব শখ, ও ভালো কথা। এই আপুটাকে এর আগে তো চিনলাম না। তোরে বলছিলাম না, আমাদের হসপিটালের সিনিয়র ডক্টর। আই থিঙ্ক বয়সে না, এক্সপার্টের দিক থেকে আমি মিজান আর উনি একই কেবিনে বসি। ডাক্তার অনিকা চৌধুরী, উনি লন্ডন থেকে পড়াশোনা করে, বাংলাদেশের সাধারণ মানুষের সাহায্য করার জন্য এসেছেন, জয়েন করেছেন। তিনি মানুষ হিসেবে অনেক ভালো এবং ভদ্র। থাক,
আর বলতে হবে না, প্রতিদিন মিজানের কাছ থেকে এই বিষয়ে বকবক শুনতে শুনতে ওনার নারী নক্ষত্র সবই জানি। এক্সকিউজ মি, বুঝলাম না কথাটা। আর বলিয়েন না, আপনার ওই যে সহকারী ডক্টর মিজান আছে না, ও আপনার ব্যাপারে যা বলেছে, জীবনে ওর মুখ থেকে অন্য কারোর ব্যাপারে সব শুনি নেই। আপনি খুব ভালো ডক্টর, অনেক ভালো সার্জন, আপনি অনেক ভদ্র, আপনি দেখতে অনেক মায়াবী। কথাগুলো শুনে আনিকা একটু ইতস্তত বোধ করে বিষয়টা বুঝতে পেরে। কিরে, তোরা এখানে বকবক করে যাবি? ভিতরে চল, কিছু আয়োজন। তারা ভিতরে গিয়ে সবাই আড্ডা দিতে থাকে। নামে প্রাইভেট কার থেকে কালো কালারের প্যান্ট, হালকা সাদা কালারের শার্ট, কালো কালারের কোট, কালো কালারের বেল্ট, হাতে রোলেক্সের ঘড়ি, কালো জুতা, কালো কালারের সানগ্লাস পরে যেমন পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা তার, তেমনি জিম করা বডি। এই ড্রেসে গাড়ি থেকে নেমে হেঁটে আসতেছে। হাঁ করে সবাই তার দিকে তাকিয়ে আছে। এভাবে হেঁটে সবার কাছে আসতেই, কিরে শালা, বিয়ে জামান না তোর? কেন? বিয়ে তোর আমার হবে কেন? তুই যে গেট আপটা দিছিস রে ভাই, আমার বউ দেখলে তোর না জানি বিয়ে করতে চায়। খবরদার, তার সামনে যাস না। এদের কথাবার্তা পাশ থেকে শুনে আনিকা চেয়ারে বসে রবিনের আম্মু এবং মিজানের আম্মু, আনিকার আম্মু আনিকা গল্প করতে ছিল, কিন্তু গল্পতে আনিকার কোনো যেন কান নেই। চোখটা ঠিকই তাদের দেখে, কিন্তু কানটা এই দিকে দিয়ে রাখছে কথা শোনার জন্য। এসবের জন্য মনে হয় মেয়েরাই বেস্ট এমন ভাব করে তাদের এদিকে নজর নেই, কিন্তু লুকায় লুকায় ঠিকই সব শুনতে থাকে। কিরে হ্যান্ডসাম, জীবনে কত পটাবি, এবার বিয়ে করে ফেল। মায়েরা তো তোরে দেখলে স্ট্রোক করবে। আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, আর উনি আসছে স্টক করতে। এখানে সবাই দেখ বিবাহিত, শুধু আমি আর তুই সিঙ্গেল। তো চল, আমি আর তুই শুরু করে দিই। মিজান তখনই বামে তাকিয়ে দেখে আনিকা কান খাড়া করে এদিকের কথা শুনতেছে। বিষয়টা বুঝতে পেরে মিজান জোরে জোরে বলতে থাকে, করা যায়, প্রেম করলে কি আর মন ভরবে? কেন? এত সুন্দরী মেয়ে তো মন কি ভরাতে পারবে না? যেভাবে চাস চল, সব হবে। তাই নাকি? হ্যাঁ সোনা পাখিটা। এই কথাটা শুনেই আনিকার রাগে কটমট করতে থাকে। তোরা এখানে কি শুরু করলি? তোরে একটু ওদিকে যা, আমার আর মিজানের একটু পার্সোনাল কথা আছে। সবাই ওইদিকে চলে যায়। তারপর তখনই, তা তোরে খুশি করতে গেলে কি লাগবে? কি লাগবে বুঝিস না? রোম্যান্স। সহ্য করতে পারবি তো? তাই নাকি? চল দেখা যাক। তাহলে চল উপরে লুডো খেলে আসি, দেখা যাক কার কত জোর আছে। তারপর সিমরান মিজানের হাত টানতে টানতে উপরে নিয়ে চলে যায়। তারপর তারা একটা রুমে ঢুকে। এবার আর আনিকা সহ্য করতে পারে না। সে দৌড়াতে দৌড়াতে উপরে গিয়ে একটা লাথি মারে দরজায়, সাথে সাথে দরজাটা দুদিকে জোরে বাড়ি খায়। ঘটনাটা দেখে বোঝা যায় যে দরজাটা খোলা ছিল। আনিকা রুমের মধ্যে দেখে তার দুজন ফ্লোরে বসে লুডোর কোট পেরে সাপ খেলতেছে। আনিকা দৌড়ে গিয়ে তার মাথা যেন উল্টাপাল্টা হয়ে গেছে, কোনো কিছুই যেন তার মাথায় মধ্যে যাচ্ছে না। দৌড়ে গিয়ে মিজানের কলার ধরে টেনে তোলে, তারপর ঠাস ঠাস করে 3-4টা থাপ্পড় মেরে দেয়। চরিত্রহীন লম্পট নির্লজ্জ বেহায়া, এখন মনে আসতেছে না, একটু পরে আবার যখন আসবে মনে আসছে। কাক, শকুন, কুনো ব্যাং, লজ্জা করে না রুমের মধ্যে এসব করতে? আমি রুমের মধ্যে কি করতেছিলাম? কেন? ওই যে কে? লুডোতে সাপ খেলতে। তারপরে থামলেন কেন? দোস্ত, বিষয়টা হ্যান্ডেল কর, আমি আসি। সিমরান রুম থেকে চলে যেতে আনিকা মিজানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে হাউমা করে। কুত্তা কোথাকার, কত ভয় পাইছিলাম জানিস? বল এরকম কেন করলি? আমি কি করেছি? তুই এই মেয়ের সাথে কেন রুমে আসলি? লুডোতে সাপ খেলতে। কেন? কোনো সমস্যা? না, তুই আসতে পারবি না। কেন আসতে পারবো না? আমি আসতে দিব না তাই। কেন আসতে দিবেন না? তুই আমার ভবিষ্যৎ জামাই, তাই আসতে দেব না। কেন, তুই কি করবি? আপনার না মেয়ে আছে, স্বামী আছে? ওই দিন না বললেন? মেয়ে আছে তো। আর স্বামী নেই? না, নেই। তাহলে স্বামী বাদে মেয়ে কিভাবে আসলো? উড়ে উড়ে আমার কোলের মধ্যে পড়েছে, আমি কি করব? তুই আজকে আমাকে যে কষ্ট আর ভয় দিছিস, তার জন্য দর্শনগুলো কেউ তোকে মাফ করবে না। খবরদার, মাফ করবেন না কিন্তু, জাতি কিন্তু মেনে নেবে না। সব না হয় বুঝলাম, কিন্তু স্বামী বাদে
মেয়ে আসলো কিভাবে? ও আমার মেয়ে, কিন্তু রক্তটা আমার বান্ধবীর। যাক, আপনি ভাঙবেন, তবু মচকাবেন না। আজকে ঠিকই ভাঙলেন, আবার মচকালেন। যখন এতই মনে মনে আমাকে পছন্দ করতেন, হসপিটালে সবার সামনে এত বড় বড় ডায়লগ মারতে লজ্জা লাগলো না? যখন আমি 2 মাসের জন্য ছুটি নিলাম, এই যে 1 মাস প্রথমে গেলেও লাস্টে যে গাড়ি নিয়ে এসে বাড়ির সামনে যে চায়ের দোকানের পাশে গাছের নিচে দাঁড় করিয়ে আমার বাসার এইদিকে ওইদিকে উকি মারতেন, আমি মনে হয় কিচ্ছু দেখতাম না। বিশ্বাস করেন, এই 2টাকে হাত দিয়ে বলতেছি আমি কিছু দেখিনি। তাও 1 দিন 2 দিন না, পরপর 7 দিন এই কাহিনী করছেন। তারপরে যেদিন আপনি হসপিটালে থাকেন, ওই টাইমে হসপিটাল থেকে আপনার বাসার অ্যাড্রেস নিয়ে আপনার বাসায় যাই, আসলে এই রহস্যটা কি উদ্ধার করার জন্য। তবে বাসায় গিয়ে ওই দিন যা... কি ব্যাপার বাবা, তুমি না আনিকার হাসপাতালের ডক্টর? একই সাথে তো তোমরা রোগী দেখো। জি আন্টি, ঠিকই ধরছেন। যাক, আমাকে মনে রাখছেন, এটাই খুশি হলাম। তা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। তারপর সে ভিতরে প্রবেশ করতেই এ কি বাবা, এইসব আনার কি দরকার ছিল? এই ফলগুলো আপনি খাবেন। আরে এত চকলেট বাবুটার জন্য। এটা ভালো আঙ্কেল, তুমি চকলেটগুলো নাও। মিজান একটু নিচু হতেই মিজানের গালে 2টা চুমু দিয়ে দেয় বাচ্চারা। তুমি অনেক মিষ্টি মামনি, এবার থেকে যখনই আসবো তোমার জন্য এত চকলেট আনবো, কেমন? তোমার সাথে খেলা করব। হ্যাঁ, কথাটা বলে ওকে আমি কোলে তুলে নিলাম। ও আমার কোলে ওঠে চকলেট খেতে থাকে। তখনই আমি প্রশ্ন করি, আচ্ছা আন্টি, কিছু গুরুত্বপূর্ণ কথা জানার দরকার ছিল আপনার থেকে। বল বাবা, কি দরকার? মামনি, তুমি চকলেট খেতে খেতে ওই রুমে কার্টুনের সাউন্ড আসতেছে না? কার্টুন দেখতে যাও, আমি আসতেছি। আমি কিন্তু এসে শুনবো কার্টুনে কি হয়েছে। কথাটা বলেই মেয়েটা কার্টুন দেখতে যায়। আন্টি দেখেন প্লিজ, অনুরোধ করে বলছি, আমাকে কিছু লুকাবেন না। এটা জানা আমার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আনিকা কি বিবাহিতা? অতি উত্তরে অনেক সময় চুপ। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না বাবা। কথাটা শুনে মিজান তার হাত দিয়ে সোনালী চৌধুরী 2 হাত জড়িয়ে ধরে। প্লিজ লুকাবেন না। তুমি এত করে যেহেতু বলছো, তবে আনিকাকে এ ব্যাপারে কিছু জানাবে না। ও শুনলে খুব রাগ করবে। আসলে ও বিবাহিত না। মানে কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? তাহলে ওই মেয়ে? আসলে বাবা, এই এক লম্বা কাহিনী। আমার মেয়েটা একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মেয়ে তারও কিছুটা আমার মেয়ের নামের নাম সোনালিকা। আমার মেয়ে আর সে একসাথে লন্ডনে লেখাপড়া করত, কিন্তু ও ছিল বিবাহিত। ওর বিয়ের 1 বছর নাই যেতে ওর ঘর আলো করে আসে একটা লাল টুকটুকে মেয়ে। মেয়েটা যখন 1 বছর বয়স, তখনই একদিন আমার মেয়ে সোনালিকা এবং তার হাজবেন্ড গাড়িতে একদিন একটা জায়গায় ঘুরতে যাচ্ছিল। ভালোভাবে জায়গাটা ঘুরে তাদের বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। মাঝরাতে গাড়ি ড্রাইভ করে আসতে, অবশ্যই গাড়ি চালাচ্ছিল সোনালিকার হাজবেন্ড। কথাটা বলে চুপ হয়ে যায়। আন্টি প্লিজ চুপ থাকবেন না, বলেন প্লিজ। গাড়িটা একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে সামনে থেকে একটি ড্রাম ট্রাকে মেরে দেয়। আমার মেয়ে আর বাচ্চাটা পেছনে থাকার জন্য তারা বেঁচে যায়, কিন্তু সামনে সোনালিকা এবং তার হাজবেন্ড ট্রাকে সোজাসুজি মারার জন্য তারা ঘটনাস্থলে মারা যায়। আমার মেয়ে এবং ছোট্ট বাচ্চাটাও খুব গুরুতর আহত হয়। বাঁচার সম্ভাবনা আমার মেয়ের অনেক কম ছিল। অ্যাক্সিডেন্টের সময় জানালা দিয়ে বাচ্চাটাকে ছিটকে বাহিরে চলে যায়, তাই বাচ্চাটা শুধু হাতে একটা হাড় ভেঙে যায় আর কিছু অংশ কেটে যায়। তাছাড়া আহামরি খুব বেশি ক্ষতি হয় না। আমার মেয়ের বান্ধবী মানে সোনালিকা মৃত্যুর আগে হাত ধরে অনুরোধ করে যায় যে তারা যদি মারা যায় তাহলে তার মেয়েকে দেখার মতো আর কেউ নেই, আনিকা যেন তার মেয়ের দায়িত্ব নেয়। আসলে সোনালিকা সত্যি অসহায় ছিল। বাড়িতে তাদের শুধু বাবা মা ছিল। বাইরে ডক্টরের ডিগ্রি করতে গেলে 1 বছরের মাথায় মাকে হারায়। তারপরে তার বাবা দেখে শুনে ওখানে একটা বিয়ে দিয়ে দেয় তার বন্ধুর ছেলের সাথে। তার 1.5 বছরের মাথায় তার মায়ের শোকে তার বাবাও চলে যায় একাকিত্ব সহ্য করতে না পেরে। তাই তার মেয়েকে দেখার মতো কেউ নেই। আর আমার মেয়ে ওখানে সোনালিকার ভরসাতেই পড়তে গিয়েছিল। ওখানে আমাদের আপন বলতে তেমন কেউ ছিল না।
যত সাহায্য, ভিসা প্রসেস সকল কিছু সোনালিকা করে দেয়। তারে এক অপরকে নিজেদের রক্তের থেকেও বেশি কিছু ভাবতো। ওই দিন তাদের হাসপাতালে নেওয়ার আগেই তার হাজবেন্ড মারা যায়। হাসপাতালে নিতে নিতে সেও মারা যায়। এক কথায় ঘটনাস্থলেই তারা মারা যায়। ছোট্ট বাচ্চা মেয়েটাকে আর আমার মেয়েকে হাসপাতালে নিলে অনেক কষ্টের পরে তারা আল্লাহর অশেষ রহমতে জীবন ফিরে পায়। তারপর থেকেই ছোট্ট পিচ্চিটারে আমার মেয়ে তার নিজের মেয়ের বলে গ্রহণ করে নেয়। কখনো তার মায়ের অভাব বিন্দু মাত্র বুঝতে দেয়নি। আমরাও তাকে নিজের পরিবারের একজন ভেবেই আপন করে নেই। আমাদের জন্য চোখের মণি সে। কথাগুলো যেন মিজানের বিশ্বাসই হচ্ছে না। তার চোখ যেন ছানা বড়া, মাথা যেন চেপে আসতেছে। অনেক সময় চুপ থেকে ও আচ্ছা আচ্ছা আন্টি থাকেন। আপনি এই মাত্রই না তুমি আসলে, চলে যাচ্ছ? আবার পরে দেখা হবে। বাচ্চাটার সাথে দেখা করে যাও। আমি খুব দ্রুত আসব। ফ্ল্যাশব্যাক। নির্লজ্জ চোর কোথাকার বদমাইশ, লুকিয়ে লুকিয়ে এত কিছু করছো আর আমাকে জানতে দাওনি। তুমি এত লুকিয়ে চোরের মতো আমার বাড়ির সামনে এসে আমাকে দেখার জন্য উকি মারতে। এতই যদি ভালোবেসে ফেলেছো তাহলে যখন আমি প্রকাশ করতাম এত ভাব না মারলে কি হতো? আবার একদিন বলেই এটা আমার মেয়ে বুঝিয়ে বললে কি হতো? বলে কি আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড ছাড়া কি মেয়ে হয়? কেন বলবো না? তোমার ওই ফেস দেখতে আমার অনেক ভালো লাগছিল। আমি মিটমিট করে হেসে মজা নিচ্ছিলাম। একটা জিনিস ভাই আমি বুঝলাম না, তোমরা মেয়েরা ভালোবাসো ঠিক আছে, একটা ছেলে তোমাদের ভালোবাসলে তবে তোমরা এমন ভাব করো যে তোমরা কিছু জানো না, অথচ ভিতরে ভিতরে পোলার জন্য ফিদা। আমাদের মেয়েদের জন্মের সময় এগুলো করার জন্য হার একটা ব্যাকা থাকে। আমরা শত ভালোবাসলেও কখনো প্রকাশ করি না। প্রকাশ করলে দাম কমে যায়। তোমরা নির্লজ্জ, তাই দাম কমে না। আর আমরা প্রকাশ করলে আমাদের দাম কমে না। একটা কথাও বলবি না, আমি যেটা বলবো সেটাই ঠিক। আনিকা মিজানের মুখ চেপে ধরে হাত দিয়ে। মিজান শান্ত হয়ে যায়। তাহলে তুই সবকিছু জেনে শুনেও ওই মেয়ের সাথে রুমে কি করতে আসছিস? কেন, কি করতে আসতে পারি? কি ব্যাপার, তোমাদের কথা কি শেষ হলো? যাক, ভালো সময় আসলি তুই। তোর সাথে আমি এখানে কি করতে আসলাম রে? কেন, কি করতে আসতে পারি? তোমাদের কথা শুনে যা বুঝলাম, কি করতে আসতে পারো তা তোমরাই ভালো জানো। তুমি এখানে এসে কি দেখছো? এসে তো দেখছি তোমরা লুডোতে সাপ খেলতেছো। তারপরে তো এসে বুঝতে পারতেছি না। আরে পাগল মেয়ে, এগুলো তো একটা অভিনয় ছিল। আমার বন্ধুটা বাড়ির সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার মুখ ফোটে না, তোমার মুখ থেকে কথাগুলো বের করার জন্য। আর যাই হোক, একটা মেয়ে কাউকে ভালোবাসলে তার চোখের সামনে ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে, এটা সহ্য করতে পারে না। তাই তোমার মুখ থেকে কথা বের করার জন্য আমাদের এমনটা করতে হলো। তোমাকে কিন্তু কাজটা ঠিক করলে না। হায় হায়, মেয়েটা লজ্জা পেয়েছে। এত লজ্জা কই রাখো। অতি উত্তরে আনিকা আর কোনো কথা না বলে নিচে চলে যায়। সিনহান আর মিজান হাসতে হাসতে নিচে চলে আসে। তারপর তারা যে যার মতো এনজয় করতে থাকে। কি ব্যাপার, আপনাকে তো ঠিক চিনলাম না। একটা কথা হলো, বাট আপনার পরিচয়টা? ওই যে ডক্টর আনিকা নেই, ওই আমার মেয়ে। বাহ, মেয়েটা অনেক ভালো এবং মিষ্টি। একটু আগে তার সাথে আমার কথা হলো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ডক্টর মিজান, ওই আমার ছেলে। ও আচ্ছা। তারা দুজন গল্প করতে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে ডাক্তার অনিকা, তা আপনার কোনো সমস্যা হচ্ছে? কোথাও যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। তারপর তারা দুজন যে যার মতো বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন উঠে যে যার মতো হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ বাদেই তারা হাসপাতালে এসে পৌঁছায়। হাসপাতালে ঢুকতেই কিরে, এসব কি শুনলাম? যা শুনলি পরের কথা। আমি নিজের কানকে কি বিশ্বাস করতে পারতেছি বুঝতে পারতেছি না। বিশ্বাস না করতে পারলে বিশ্বাস কর, তোকে তো আটকে রাখিনি। তাই নাকি? তা কালকে বিয়ে করলি, টি-20 ম্যাচ কি ঠিক মতো হয়েছে? ম্যাচটা যদি অপূর্ণতা থাকে বা আগেই উইকেট পড়ে যায়, তো আজকে আমি তোর সামনে হাসপাতালে কি করতেছি? তারপরও আজকে তোর হাসপাতালে আসার ব্যাপারটা অবিশ্বাস্য। আরে আসতে চাইছিলাম নাকি, ডিরেক্টর কল দিয়েছে। আজকে নাকি একটা অপারেশন আছে, তাই
খুবই গুরুত্বপূর্ণ, ওটাই করতে আসলাম। একাই করবি না সাথে কেউ আছে? তুই আর অনেকে আছে। এতদিন পরে আসতে পারলাম না, অপারেশন চাপাই দিল। তুই তো একদিন পরে আসলি, তোর সমস্যা কি? আমি তো বাড়িতে টাটকা বউ রেখে আসছি। কেন গো বন্ধু, বউ আবার বাসি হয় নাকি? হয়। জীবনে যে আর কত কিছু দেখবো রে। তোর কি বউ আছে নাকি? আচ্ছা, ভালো কথা। সিমরানের থেকে কি শুনলাম? অনিকা, তোদের মধ্যে কি চলতেছে? তোদের মানে আর কয়জন আছে ভেতরে? কয়জন থাকবে আবার? তুই আরও যদি সারাক্ষণ কিংবা সারমর্ম বলি, তাহলে খুব দ্রুত অনিকাকে ভাবি ডাকতে পারবো। না মানে? ওরে লজ্জা রে, লজ্জা গাছ। তুই কি শুনছিস? রেডি হতে হবে, অপারেশন করতে হবে তো। হয়েছে, এবার চল। আচ্ছা ঠিক আছে। তারপর তারা গিয়ে রেডি হয়ে তাদেরকে কেবিনে বসে আছে আনিকার জন্য। কিছুক্ষণের মধ্যেই তাড়াহুড়ো করে আনিকা ঢুকলো। এই সরি আসতে একটু দেরি হয়ে গেল। তাই নাকি ভাবি? মানে কার ভাবি? কিসের ভাবি? আহা, আমার ভাবি, আমার বউয়ের ভাবি, আমার বন্ধুর বউ। কিসের বন্ধু? এই তোমার পাশে দাঁড়ানো গুলুমুলু কিউট বন্ধু। কথাটা শুনে আনিকা একটু লজ্জা পেল। তারপর সে তার নিজের রুমে চলে গেল। গিয়ে ফ্রেশ হয়ে অপারেশন অ্যাড্রেস অফ করে সবাই মিলে ওটিতে চলে গেল। এভাবে 2 ঘন্টা চলে যায়। 2 ঘন্টা পর এই রোগের বাড়ির লোক কে আছে? দেখেন, ব্যাপারটা হচ্ছে অবস্থা খুবই গুরুতর হয়ে গেছে। আমরা আমাদের মতো যতই সম্ভব চেষ্টা করছি। অপারেশনটা ভালোভাবেই হয়ে গেছে, কিন্তু রোগী কোমায় চলে গেছে। আপনাদের অপেক্ষা করতে হবে। যদি আল্লাহ সহায় থাকে, খুব দ্রুত তিনি ভালো হয়ে যাবে। দেখেন, ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করেছি, তবে সব সময় তো সবকিছু তো আমাদের হাতে থাকে না। কিছু কিছু সময় বিষয়টা ভিন্ন হয়। আপনারা আল্লাহকে ডাকেন। কথাগুলো বলে আনিকা ওখান থেকে চলে যায়, তার পিছনে পিছনে মিজানো, রবিনও। তারপর এভাবে দেখতে দেখতে 2টা মাস চলে যায়। 2 মাস পর আনিকা ও মিজান তাদের পরিবারকে তাদের ব্যাপারে খুলে বলে। তাদের কথা শুনে তাদের পরিবার অনেক খুশি হয়ে যায় এবং তাদেরকে ধুমধাম করে বিয়ে করিয়ে দেয়। রবিন, আজকে এমন একটা মধুর দিনে এভাবে অত্যাচার করা ঠিক? আকাশ কি করবে তা তো জানি না, তবে আমার হিসাবটাও পাই নাই, বুঝে দিতে হবে। তোরা তো সবাই হিটলার রে, তাই নাকি? কত টাকা চাই? বেশি না, এখানে 5 জন আছে, 5 লাখ টাকা দিলেই হবে। আমার 2টা কিডনি, হার্ট বিক্রি করলেও তো 5 লাখ টাকা হবে না। দূর হ শালা সামনে থেকে, তাহলে আমি বাসর করব কি দিয়ে? এত কথা বাদ দিয়ে টাকা বের কর। উপায়ন্তর না পেয়ে এই নেন, এই নি ক্রেডিট কার্ড, এখানে আছে, নিয়ে নিস। ক্রেডিট কার্ড নিয়ে তারপরে তারা দরজা খুলে দেয়। আমি ওদের কথায় হাসতে হাসতে রুমের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করতেই আনিকা উঠে এসে আমাকে সালাম করলো। আমিও যথা নিয়মে ওর মাথায় হাত দিয়ে, বেঁচে থেকো মা, বেঁচে থেকো, স্বামী বাচ্চা নিয়ে সুখে সংসার করো। আমি তোর কোন জন্মের মা? সরি, স্পেলিং মিস্টেক। মা জায়গায় বউ হবে। ওযু করে এসো। কোনো 2 রাকাত নফল নামাজ পড়বো। তারপরে আমরা আল্লাহর কাছে নতুন জীবনের জন্য শুকরিয়া কামনা করব, যাতে আমাদের বাকি জীবনের বোঝাপড়াটা সুন্দর হয়, বন্ডিংটা অনেক ভালো হয়, মিলেমিশে সারাটা জীবন থাকতে পারি। আচ্ছা। তারপরে আমি অজু করতে চলে গেলাম। অজু করে এসে আমি সামনে দাঁড়াই, ও আমার পিছনে দাঁড়ায়। আমি ইমামতি করি, 2 রাকাত নামাজ পড়াই। তারপরে দুজন পাশাপাশি বসে, পাশাপাশি বলতেও ওকে আমার সামনে বসাই। একই যায় নামাজে আমার ডান হাত দেই, ও বা হাত দেয়, 2 হাত এক জায়গায় করে একটা মোনাজাত ধরি। এমন মোনাজাত তো কখনো দেখিনি। এটা স্বামী স্ত্রীর স্পেশাল মোনাজাত, যা আমাদের রবে সন্তুষ্টির জন্য করা। হে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা, তুমি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আমরা অত্যন্তই মূর্খ, আমাদের জীবনে অনেক ভুলভ্রান্তি, অন্যায় দিয়ে জর্জরিত। আপনি আমাদের ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আপনি তো মাফ করতে ভালোবাসেন, অতএব আমরা আশা করব আপনি আমাদের অতীতের অন্যায় মাফ করে দিবেন এবং আজকে থেকে যে নতুন জীবনের সূচনা শুরু করব, এই জীবনে আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েন।
আমাদের যেন একে অপরের বন্ডিংটা অনেক সুন্দর হয়। আমি যেন দুজন দুজনকে সুন্দরভাবে বোঝাপড়া করতে পারি। আপনি আমাদের সাহায্য করবেন এবং আমাদের মেয়ে যেন আমাদের থেকে কোনো অবহেলার শিকার না হয়, এটা আপনার থেকে আমরা প্রত্যাশা করি। ও যেন কখনো বাবা মায়ের অভাব না বুঝতে পারে আমাদের থেকে। হে মহান করুণাময়, আমরা যেন নিঃস্বার্থভাবে এখন যেভাবে সাধারণ মানুষকে সাহায্য করি, নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে যেন থাকতে পারি। আমাদের প্রতি আপনি রহম করুন। আমাদের অন্তরটা কখনো আপনি কঠিন করিয়েন না। আমাদের অন্তরটা আপনি সুন্দর এবং সুশীল করে দেন। সবশেষ একটাই প্রত্যাশা, আমাদের নতুন জীবনের জন্য আপনার থেকে দোয়া চাই। আশা করি আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা যেন আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাকে ভালোবাসতে পারি। আমিন। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখো? দেখতেছি আমার জামাইয়ের মনটা কত সুন্দর এবং ভালো। হঠাৎ এইভাবে? জি স্যার, যে মানুষটা আল্লাহকে এইভাবে খুশি করতে পারে, এত সুন্দরভাবে সকল কিছু বলে মানাতে পারে, আমি বিশ্বাস করি তার মনটা অত্যন্ত সুন্দর। তেমন কিছু না তো, আর কি করা? পিচ্চি বুড়িটা কই? ওর নানুর সাথে ওই রুমে। আমাদের রুমে রাখতে পারলে না? ওই রুমে কেন? আমাদের রুমে রাখলে কিভাবে হয়? মানে এখানে আবার কি হবে যে ওকে রাখা যাবে না? ওরে বাবারে, কাঁচা খোকা, কিচ্ছু বোঝে না। কি হয় দেখবা। আনিকা মিজানের সামনে এসে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। চিরন্তন সুখেরা আশার সাগরে ভাসতে থাকে।